তোমাদের নতুন শিক্ষাবর্ষ নিয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। ফেসবুকে এম এডুকেশন আওয়ার ক্লাস 6 to 9 নিউ কারিকুলাম লিখলেই তোমরা গ্রুপটি পেয়ে যাবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। গতদিন তোমাদের ইতিহাস এক্সাম হলো, সবাই তো মোটামুটি ভালো দিয়েছো। সবাই কমেন্টে জানালে যে স্যার 100% কমন এসেছে। তো আজকে দেখি তোমাদের ডিজিটাল প্রযুক্তি ষান্মাসিক মূল্যায়নের প্রথম অধ্যায় কি কি আসতে পারে তোমাদের এক্সামের মধ্যে। চলো আমরা দেখে নিই। আর তোমরা যারা বইয়ের ছকগুলো পূরণ করো নাই তারা অবশ্যই আমার প্লে লিস্টে দেখবা যে নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তির প্রত্যেকটা পৃষ্ঠার ছক করা আছে, তোমরা দেখে নিও। এখন আমরা দেখি যে প্রথম অধ্যায় কি আসতে পারে। প্রথম অধ্যায়ের মধ্যে কাজে কে হচ্ছে গণযোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়া এর তুলনা করে একটি রিপোর্ট তৈরি করো। তোমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণযোগাযোগ মাধ্যম আর নিউ মিডিয়া তিনটা একসাথে একটি রিপোর্ট তৈরি করবা। দেখো সমাধান আমি কি দিয়েছি, গণযোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়া। দেখো প্রথমত ভূমিকাতে কি আছে, গণযোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়া হলো তিনটি ভিন্ন ধরনের যোগাযোগ মাধ্যম যা আমাদের সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গণযোগাযোগ মাধ্যম হলো এমন একটি মাধ্যম যা একটি বড় শ্রোতার কাছে তথা বার্তা প্রচার করে। সামাজিক যোগাযোগ মাধ্যম হলো এমন একটি মাধ্যম যা ব্যবহারকারীদের একে অপরের সাথে যোগাযোগ, তথ্য ভাগ করে নেয়া, ধারণা বিনিময় করতে দেয়। আর নিউ মিডিয়া কি, নিউ মিডিয়া হলো একটি ধারণা যা প্রযুক্তিগত অগ্রগতির ফলে যোগাযোগ মাধ্যমের পরিবর্তন বোঝায়। এখন দেখো গণযোগাযোগ মাধ্যম, গণযোগাযোগ মাধ্যমটা মূলত কি, গণযোগাযোগ মাধ্যম হলো এমন একটি মাধ্যম যা বিপুল পরিমাণ শ্রোতার কাছে বার্তা প্রচার করে। গণযোগাযোগ মাধ্যমের মধ্যে রয়েছে টেলিভিশন, রেডিও, সংবাদপত্র, ম্যাগাজিন এবং ইন্টারনেট। গণযোগাযোগ মাধ্যম আমাদের সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের বিশ্বের খবর ঘটনা সম্পর্কে অবগত করে। এটি আমাদের শিক্ষা দেয়, আমাদের বিনোদন দেয় এবং আমাদেরকে সংস্কৃতি সম্পর্কে শিখতে সাহায্য করে। এখন আমরা দেখলাম গণযোগাযোগ মাধ্যম, এখন দেখি সামাজিক যোগাযোগ মাধ্যম কি কি। সামাজিক যোগাযোগ মাধ্যম তোমরা অবশ্যই জানো, ফেসবুক, মেসেঞ্জার, টুইটার, ইউটিউব, বুঝছো? এইগুলা সামাজিক যোগাযোগ মাধ্যম হলো এমন একটি মাধ্যম যা ব্যবহারকারীদের এক অপরের সাথে যোগাযোগ, তথ্য ভাগ করেন এবং ধারণা বিনিময় করতে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে রয়েছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদেরকে একে অপরের সাথে সংযুক্ত করতে দেয়। এটি আমাদেরকে আমাদের আগ্রহের বিষয়গুলো সম্পর্কে আরো জানতে সাহায্য করে। এটি আমাদেরকে আমাদের মতামত প্রকাশ করতে এবং পরিবর্তন আনতে সাহায্য করে। তারপর আসে নিউ মিডিয়া। নিউ মিডিয়া কি, নিউ মিডিয়া হলো একটি ধারণা যা প্রযুক্তিগত অগ্রগতির ফলে গণযোগাযোগ মাধ্যমে পরিবর্তনকে বোঝায়। নিউ মিডিয়াতে ইন্টারনেট, মোবাইল ডিভাইস এবং সামাজিক যোগাযোগ মাধ্যম অন্তর্ভুক্ত। নিউ মিডিয়া আমাদের সমাজের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি গণযোগাযোগকে আরো সহজ ও দ্রুত সস্তা করে তুলেছে। এটি আমাদেরকে যে কোনো সময় যে কোনো জায়গায় থেকে তথ্য অ্যাক্সেস করতে দেয়। এখন আমরা দেখি উপসংহার কি আছে। গণযোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, নিউ মিডিয়া তথ্য প্রচার এবং মানুষের মধ্যে যোগাযোগ গুরুত্বপূর্ণ মাধ্যম। এই মাধ্যমগুলোর বিভিন্ন সুবিধা এবং অসুবিধা রয়েছে। এই মাধ্যমগুলো সুবিধাগুলো কাজে লাগিয়ে এবং অসুবিধাগুলো এড়িয়ে আমাদের সমাজকে আরো উন্নত করা সম্ভব। আশা করি তোমরা গণযোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, নিউ মিডিয়ার যে একটি রিপোর্ট তৈরি করতে দেওয়া হয়েছিল এটা তোমরা অবশ্যই বুঝেছো। এখন দেখো কাজ 2-তে কি আছে তোমাদের। কাজ 2 কি বলছে, অধিকাংশ গণযোগাযোগ মাধ্যমের একটি নিউ মিডিয়া সংস্করণ বা ভার্সন থাকে। এ ধরনের কিছু উদাহরণ খুঁজে বের করো। দেখো সংস্করণ ভার্সনটা কি কি হতে পারে। সমাধানের মধ্যে কি আছে, নমুনা উত্তর কি, গণযোগাযোগ মাধ্যম নিউ মিডিয়া ভার্সনগুলো উদাহরণ নিচে দেওয়া হলো। যেমন গণযোগাযোগ মাধ্যমের ভার্সনগুলো কি, রেডিও ভূমি, এটা কি এফএম রেডিও। পরে হচ্ছে প্রথম আলো সংবাদপত্র, দেন টি স্পোর্টস টেলিভিশন। আর নিউ মিডিয়া সংস্করণ ভার্সন কি কি, নিজস্ব ওয়েবসাইট থেকে অডিও ব্রডকাস্ট, প্রথম আলো অনলাইন নিউজ পোর্টাল থেকে সংবাদ প্রচার, দেন টি স্পোর্ট ফেসবুক ইউটিউব চ্যানেল থেকে খেলার হটলাইন প্রচার। এই ছিল তোমাদের নিউ ভার্সন সংস্করণের। আর তোমাদের কাজ 2 দেখলাম, এখন আমরা দেখবো কাজ 3। কাজ 3 কি কি আছে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জরিপের মাধ্যমে অন্যদের মতামত
সংগ্রহ করা কতটা যুক্তিগত এ বিষয়ে তোমাদের মতামত প্রদান করো। দেখো, জরিপের মাধ্যমে অন্যদের মতামত কতটা যুক্তিসঙ্গত এ বিষয়ে তোমার মতামতের সমাধানটা আমি কি দিয়েছি দেখো। জরিপের মাধ্যমে আমরা যেসব সুবিধা পেতে পারি, জরিপের মাধ্যমে আমরা বিভিন্ন শ্রেণী, পেশা, বয়স, লিঙ্গ, ধর্ম ইত্যাদি মানুষের মতামত জানতে পারি। এটি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমাদের সিদ্ধান্তের প্রভাব সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে সাহায্য করে। দেন আমরা আর কি কি পারি, জরিপের মাধ্যমে আমরা বিভিন্ন পক্ষের মতামত সংগ্রহ করতে পারি। এটি আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরো নিরপেক্ষ করে তোলে। জরিপের মাধ্যমে আমরা জনমতের সমর্থন পেতে পারি। এটি আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরো সমর্থিত করে তোলে। অবশ্যই জরিপের মাধ্যমে অন্যদের মতামত সংগ্রহ করার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। দেখো সীমাবদ্ধতাগুলো কি কি। সীমাবদ্ধতা হচ্ছে, জরিপের ফলাফল সঠিক নাও হতে পারে। জরিপের ফলাফল নির্ভর করে জরিপের পদ্ধতি, প্রশ্নের ধরন এবং জরিপের অংশগ্রহণকারীদের উপর। জরিপের মাধ্যমে আমরা সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। জরিপের ফলাফল শুধুমাত্র একটি নির্দেশিকা। যেমন তোমাদের এই যে এক্সামটা হইতেছে, ঠিক এরকমই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের অবশ্যই অন্যান্য বিষয় বিবেচনা করতে হবে। এই ছিল জরিপের যুক্তিসঙ্গত কিছু মতামত। এখন আমরা দেখি তোমাদের কাজ 4। কাজ 4-এ কি আসতে পারে। নিজের মেধা সত্ত্বকে সংরক্ষণের জন্য কপিরাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের আইন অনুসারে কপিরাইট পেতে হলে কি পদক্ষেপ অনুসরণ করতে হবে এবং এটি তার ধারকে কি কি অধিকার দিয়ে থাকে তা লেখো। তোমরা জানো আমাদের বর্তমান জীবনে কপিরাইটের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখি যে কপিরাইট পেতে হলে কি কি করতে হবে। কোনো সৃজনশীল কর্মের উপর কপিরাইট পেতে হলে কপিরাইট আবেদন জমা দিতে হবে। কপিরাইট আবেদন জমা দেওয়ার জন্য নিম্নলিখিত কাগজপত্রগুলো প্রয়োজন। দেখো, তোমরা যদি কেউ কপিরাইট জমা দিতে চাও তাহলে কি কি কাগজপত্র লাগবে এইগুলা। আবেদনপত্রে নিজের নাম, ঠিকানা, ইমেল ঠিকানা এবং কর্মটির সম্পর্কে বিস্তৃত তথ্য উল্লেখ করতে হবে। দেন কর্মটির একটি কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। তারপর আছে কপিরাইট লাইসেন্স ফি আবেদনপত্রের সাথে সংযোগ করতে হবে। তারপর দেখো কি বলা হয়েছে, কপিরাইট আবেদন জমা দেওয়ার পর কপিরাইট অফিস আপনার আবেদনটি পরীক্ষা করে দেখবে। আবেদনটি যদি গ্রহণযোগ্য হয় তাহলে কপিরাইট অফিস একটি কপিরাইট সনদপত্র প্রদান করবে। এই সনদপত্রে সৃজনশীল কমিটি কপিরাইট অধিকারের প্রমাণ হিসেবে কাজ করবে। দেন কপিরাইট আইন অনুসারে কি আছে দেখো। কপিরাইট আইন অনুসারে কপিরাইট ধারক তার কর্মটির উপর নিম্নলিখিত অধিকারগুলো ভোগ করবে। যেমন কর্মটি ব্যবহার করার অধিকার। দেখো, কর্মটি ব্যবহার করার অধিকার কি আছে। কপিরাইট ধারক তার কর্মটি প্রকাশ করার, অনুবাদ করার, পরিবর্তন করার, অন্যদের কাছে অনুমতি দেওয়ার অধিকার রাখেন। তোমরা এই সকল অধিকার পাইবা। আর কর্মটির উপযোগিতা নিয়ন্ত্রণ করার অধিকার। কপিরাইট ধারক তার কর্মটির ব্যবহারের উপায় এবং পরিমাণ নিয়ন্ত্রণ করার অধিকার রাখেন। কর্মটির ক্ষতি থেকে রক্ষা পাওয়ার অধিকার। কপিরাইট ধারক তার কর্মের অবৈধ ব্যবহার থেকে রক্ষা পাওয়ার অধিকার রাখেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রথম অধ্যায়ের মধ্যে তোমাদের এক্সামে যদি কোশ্চেন আসে তাহলে এরকম কোশ্চেনের বাইরে কোশ্চেন আসবে না। আর অবশ্যই পরীক্ষার আগের দিন আমি তোমাদের রিডার প্রযুক্তি প্রশ্ন এবং 100% উত্তরের কমন সহ উত্তরটা দিয়ে দিব। আজকে এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।